তাহলে দেখো গত ক্লাসে আমরা নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল এর আগে অব্দি পড়ছিলাম। এখানে আমরা আমাদের অনেকগুলো টপিক ছিল, ঠিক আছে। ওকে, তো আজকে এখান থেকে পড়বো আমরা। এখানে দেখো নেমাটোসিস ছিল কত প্রকারের? 4 প্রকারের। কিসের উপর ভিত্তি করে এগুলো টাইপ ছিল? সূত্রকের উপর ভিত্তি করে, তাই না? ওকে, তো এখন আমরা দেখব কি বলতো, এই যে নেমাটোসিস এই সূত্রটা নিক্ষেপের কৌশল আমরা বলছিলাম যে এর ভেতরে এই সূত্রটা কিন্তু বাইরে থাকে না, কোথায় থাকে? ভেতরে থাকে। ভেতরে এইভাবে পেঁচানো ভাবে থাকে। তো কোনো একটা কারণে কি হয়, এটা বাইরে বের হয়ে আসে। তো এই যে বলছিলাম ট্রিগারে চাপ দিলে, তো আসলে ট্রিগারে চাপ দিলে বের হয়ে আসবে, এর জন্য একটা সুন্দর একটা পরিবেশ দরকার। পরিবেশটা কিভাবে তৈরি হলো, এটাই হলো কলা কৌশল, ঠিক আছে। তো এটা সম্পর্কে একটু জানবো। তো এখানে দেখো এই যে নেমাটোসিস কিন্তু এর মধ্যে দেখো আমাদের এই সূত্রকটা ভেতরে পেঁচানো অবস্থায় আছে, তাই না? ওকে, সূত্রকটা পেঁচানোর মধ্যে আছে। এখন কথা হলো যে এই সূত্রকটা যে ভেতর থেকে বাইরে বের হবে, ভেতরে ঢোকানো আছে একটা জিনিস, একটা প্যাকেটের মধ্যে কোনো একটু বা কিছু জিনিস বাইরে থেকে ঢোকানো আছে আর কি। এখন ওই জিনিসটা যে ভেতর থেকে বাইরে বের হয়ে আসবে, এই জন্য কি ভেতর থেকে এক ধরনের চাপ ফিল করতে হবে কিনা, চাপ দিতে হবে কিনা, প্রেশার ক্রিয়েট করতে হবে। নর্মালি কি বেরোতে চাবে না, ভেতরে এক ধরনের চাপ ক্রিয়েট করতে হবে, তো ওই চাপটা তৈরি হতে হবে, ঠিক আছে। তো নর্মালি বলতে পারো যে এটা হয়তো বা এটা এর মধ্যে খুবই চাপেই আছে, ট্রিগার আছে, বন্ধ করে দেওয়া আছে, ট্রিগার মানে টাচ লাগলে বেরোয় আসবে, এমনটা কিন্তু না। ট্রিগার আছে সত্যি, তবে নর্মালি এমনিতেও যদি ট্রিগার চাপ দেয় তাহলে ওটা বের হয়ে আসবে না, মানে অতটা চাপ নাই যে ট্রিগারের চাপ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসবে, অতটা ইজি না। তো ইজি করার জন্য কিছু আমাদের এখানে কলা কৌশল মেকানিজম আছে, যাতে ট্রিগারের চাপ দেওয়ার সাথে সাথে ফায়ার হয়, ঠিক আছে। সেটা কি দেখো তো, দেখো এই যে এখানে ভেতরে আমরা জানি এখানে কি আছে, যে হলুদ হলুদ ছিল, এগুলোতে কি ছিল? হিপনোটক্সিন। কি ছিল? হ্যাঁ, হিপনোটক্সিন ছিল না, একটা বিষাক্ত পদার্থ ছিল, তাই না? এখানে যদি আমরা দেখি ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এই যে আমাদের এখানে নেমাটোসিস্টের মধ্যে কি ছিল? এখানে হিপনোটক্সিন ছিল, একটা তরল পদার্থের মতো, যেটার মধ্যে আমাদের এই পুরো আমাদের এই যে আমাদের এখানে সূত্রগুলো ডুবানো অবস্থায় আছে, তাই না? মানে পেছানো অবস্থায় আছে। কার সাথে পেছানো অবস্থায় আছে বলো তো? শ্যাফটের সাথে, বাট বা শ্যাফটের সাথে পেছানো অবস্থায় আছে। এখন এটা কি করতে হবে? উল্টায় বাহির দিকে বের হয়ে আসবে। তার জন্য কি হয়, যে এই যে ভেতরে যে আমাদের নেমাটোসিস্ট আছে, এর মধ্যে যে হিপনোটক্সিন আগে থেকে আছে, এখন এর মধ্যে প্রেশার যা আছে, এর মধ্যে প্রেশার আরও বাড়াতে হবে। গ্যাসের ক্ষেত্রে যদি বলি, গতকাল যেমন আমরা পরিবেশন করছিলাম, ওখানে বলছি যে কোনো একটা পাত্রে মনে করো 2 লিটার গ্যাস আছে, আরেকটা পাত্রে সেম পাত্রে আবার কত আর 2 লিটার বাইরে থেকে আমরা দিলাম, টোটাল কত হলো? 4 লিটার। যখন 4 লিটার হবে, আর আগে ছিল 2 লিটার, দুইটা কি এই সেম আয়তনের পাত্রের মধ্যে সমান পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে? কোনটা বেশি প্রেশার ক্রিয়েট করবে? 4। তাহলে মনে করে হিপনোটক্সিন এখানে আছে নেমাটোসিস্টের মধ্যে, এক ধরনের প্রেশার ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এখন কথা হলো, যে বিষয় হলো, এই যে এখানে এক ধরনের আমাদের কেমিক্যাল সাবস্টেন্স আছে, এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেটা আমাদের এখান থেকে খরিত হয়। ওকে, কোথা থেকে? এই যে আমাদের হিপনোটক্সিন যে আছে, এটা এর প্রাচীর থেকে আমাদের খরিত হয়, যেটা দেখায় যদি আমি, আচ্ছা এখান থেকে বলি। আমরা জানি মেইনলি যে এই যে আমাদের হাইড্রাগুলার কি থাকে? কোষিকা থাকে। কোষিকা কি আন্দোলিত করতে পারে, নাড়াইতে পারে, তাই না? তো মনে করো যে এটা আসলে আমাদের কখন দরকার হয়? যখন সে আত্মরক্ষা করে, যখন কি করে বলো তো, আত্মরক্ষা করে বা আমাদের শিকার করতে হবে, তখনই তো আমাদের কি করা দরকার? এই আমাদের নিউরোসাইটকে ব্যবহার করতে হয়, সূত্র বের করতে হয় আক্রমণ করতে বা শিকার ধরতে, তাই না? তো এটা কীভাবে ফেল করে? ওই যে কোষিকার সাহায্যে। অর্থাৎ আশেপাশে যখন কোনো প্রাণী আসে, কোনো খাদ্য আসে বা কোনো একটা ছোট্ট একটা জীব আসতেছে, তখন কি সেটা আমাদের ওই কোষিকাগুলো কী হবে? আন্দোলিত হবে। আন্দোলিত হলে কি হয়, এখানে আমাদের ওই এই যে আমাদের নেমাটোসিস্ট যেটা আছে, বুঝছো, এর প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়। কি হবে? ভেদ্যতা। কিসের ভেদ্যতা? পানির ভেদ্যতা বেড়ে যায়, অর্থাৎ বাইরে থেকে সহজে কি পানি ভেতরে প্রবেশ করতে পারে। এবং এখানে ওই টাইমে আরও একটা কেমিক্যাল সাবস্টেন্স খরিত হয়, সেটা কি বলতো? এই যে এখানে পলিগামা গ্লুটামেট নামে এক ধরনের কেমিক্যাল পদার্থ খরিত হয়। এখন বলতে পারো এই কেমিক্যাল পদার্থের কাজটা কি? তো কথা হলো, আমরা এটা তোমার যে পড়ো নাই বলতেছি না,
কথা হলো একটা বিষয় আছে, অসমোটিক প্রেশার বলতে একটা বিষয় আছে, অসমোটিক প্রেশার অর্থাৎ এমন একটা জিনিস যেটা কি করতে পারে, পানি শুষে নিতে পারে। কি করতে পারে? পানি শুষে নিতে পারে। যেমন আমি নর্মালি অসমোটিক প্রেশারটা আমি নাই বললাম, আচ্ছা বলি, কঠিন করেই বলি, এটা যেহেতু পরে লাগবে। যেমন রক্তের মধ্যে যদি বলি, রক্তনালী, রক্তনালীর মধ্যে কি থাকে? রক্ত থাকে না? রক্তের মধ্যে কি বলতো 55% কি বলতো? প্লাজমা। ছোট ক্লাসে পড়ছো কিনা এগুলো? প্লাজমা, তাই না? অর্থাৎ পানি, রক্তরস। তো কথা হলো এই যে বদ্ধনলের মধ্যে এই পানিটা কেন থাকে? বাইরে বেরো আসে না কেন? নির্দিষ্ট পরিমাণে পানিটা কেন এর মধ্যে থাকে? বাইরে তো বেরিয়ে আসতে পারতো, বাইরে বিভিন্ন আমাদের ইন্টারস্টেশন স্পেসে চলে যেতে পারতো। কেন যায় না? কারণ এর মধ্যে কিছু পদার্থ থাকে, যেমন বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রামিন, বিভিন্ন ধরনের আয়ন থাকে, সোডিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন আয়ন, বিভিন্ন ধরনের আয়ন থাকে। তো আয়নগুলো কি করে? এই পানি, নির্দিষ্ট পরিমাণ পানি কি ধরে রাখে, এটাকে বলে আমরা অসমোটিক প্রেশার, প্লাজমা অসমোটিক প্রেশার। কি বলি আমরা? প্লাজমা অসমোটিক প্রেশার। এই প্রেশারটা কি করবে? আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টের একটা পানি বা তরল ধরে রাখে। যদিও আমাদের এখানে আরও অনেকগুলো প্রেশার কাজ করে, কিছু প্রেশার বাইরের দিকে বের করতে সাহায্য করে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আর এই যে প্লাজমা অসমোটিক প্রেশার ভেতর দিকে নাই। নিট একটা প্রেশার তৈরি হয়, যার কারণে ওই প্রেশারের কারণে নির্দিষ্ট পরিমাণ একটা পানি ধরে রাখে। বুঝতে পারছো? তো এখানে মেন বিষয়টা হয় কি, এই যে এখানে পলিগামা গ্লুটামের যেটা খরিত হয় এর ভেতরে, এটা প্লাজমা অসমোটিক প্রেশার এক্সার্ট করে। অর্থাৎ এখানে এক ধরনের কী করে? প্লাজমা অসমোটিক প্রেশার তৈরি করে, অর্থাৎ বাইরে থেকে পানি কী করে? চুষে নেয়। তার মানে এমনিতেই আমরা বললাম এর ভেদ্যতা বেড়ে গেল, আবার এর মধ্যে প্লাজমা অসমোটিক প্রেশার এক্সার্ট করতেছে বা আমাদের প্রয়োগ করতেছে কে? পলিগামা গ্লুটামেট, যার কারণে কী হবে? বাইরে থেকে পানি গ্রহণ করবে, তাই না? তাহলে কি হলো? আমাদের এখানে পানি গ্রহণ বেড়ে গেল। বা তাহলে ভেতরে যদি আমাদের, তাহলে নেমাটোসিস্টের মধ্যে যদি এখন আমাদের পানির যদি পরিমাণ বেড়ে যায়, তা আগে ছিল মনে করো 2 লিটার, এটা তো 2 লিটার কথা আসবে না, মানে সাপোজ বলতেছি যে 2 লিটার ছিল, এখন হলো কয় লিটার? 4 লিটার। প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। তার মানে এখন এমন প্রেশার আছে যে ভেতরে যা কিছু আছে এটা কিন্তু রাখতে পারতেছে না, প্রেশার বেড়ে গেছে। তার মানে বাইরে থেকে যদি মুখটা খুলে দেওয়া যায়, চট করে কী হবে? বেড়ে যাবে। এই অবস্থায় যখন মনে করো ওই যে বাইরে থেকে কোনো একটা বস্তু এসে, এই যে আমাদের কোথায় বলো তো, এই যে ট্রিগারের পয়েন্টে যদি আমাদের চাপ দেয়, ট্রিগার পয়েন্টে এসে এই নিউরোসিলে চাপ দেয়, মানে টাচ করে, তাহলে কী হবে? আমাদের অপরগুলাম ঢাকনাটা কী হবে? খুলে যাবে, এটা বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পারছো? তখন সূত্রটা নিখুঁত হলো। এখন যেটার যে কাজ সেই হিসাবে কাজ করবে সূত্রটা, ঠিক আছে? আমরা এখন একটু পড়ি। তাহলে কীভাবে খোলে আমরা তো বুঝতে পারলাম নাকি? এখন একটা রিডিং দিলে বুঝতে পারলাম। তাও নেমাটোসিস্টের সূত্র যা বলছি এর বেশি কিছু নাই আর এখানে। নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ যুগপৎভাবে একটি রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। একটা কি বলতো? এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, একটা যান্ত্রিক প্রক্রিয়া, অর্থাৎ এখানে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটা ইনক্লুড হয়েছে। দেখো, শিকারের বা শত্রু সন্ধান অথবা অন্য যে কোনো কারণে নিউরোসাইট যদি কি হয়? উদ্দীপ্ত হলে এই প্রক্রিয়াটা শুরু হয়। কোনো শিকার, হাইড্রায়ের কোষ শিকার নিকটবর্তী হলে, কোষ শিকার যে মাথার দিকে যেটা আছে অ্যাবস্ট্রামের দিকে, শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে, এটা কিসের কারণে? শিকার দেহের রাসায়নিক পদার্থের কারণে নেমাটোসিস্টের প্রাণী কী হবে? প্রাচীর ভেদ্যতা বেড়ে যাবে। অর্থাৎ এটা বুঝতে পারে, যেমন আছে না যে বাঘ দূরে থেকে কী করতে পারে? মানুষের গন্ধ পেতে পারে। ঠিক এমনটাই যে একটা তার আহার বা খাদ্যের যে একটা কেমিক্যাল খরিত করতেছে, বা মনে করে গ্রাণই পাচ্ছে, যে বাইরে কোনো কিছু একটা শিকার আসছে, আমি ওটা গ্রাণ পাচ্ছি, তাহলে আমার কী হবে? ভেদ্যতা বেড়ে যাবে, এরকম একটা বিষয়। তাহলে শিকার দেহের শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়। ওকে, এতে থলির ভেতরে দ্রুত কি করবে? পানি প্রবেশ করবে। পানি কিন্তু অপারকুলম দিয়ে প্রবেশ করতেছে না, কোথা দিয়ে? প্রাচীর দিয়ে, কারণ প্রাচীরের ভেদ্যতা বেড়ে গেছে। ওকে, এবং অবিশ্রবণিক চাপও বেড়ে যায়। ভেতরে কি? ভেতরে কোথায়? ভেতরে অবিশ্রবণিক চাপ বেড়ে যায়। অবিশ্রবণিক চাপ বোঝো? অবিশ্রবণ তো বুঝো, অর্থাৎ দুইটা ভিন্ন দ্রবণ একটা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা পৃথক করে আছে, যেখানে শুধুমাত্র আমাদের দ্রাবকের চলন ঘটবে, দ্রবের চলন ঘটবে না, এবং দ্রাবক তার বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থান থেকে দাবিত হয়, যতক্ষণ না আমাদের ঘনমাত্রা সমান হয়। দ্রাবক কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রা, দ্রাবকের না, মানে দ্রাবক মানে কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রা দিয়ে যায়। উল্টা বলছি, ঠিক আছে। ওকে, তাহলে এ সময় দেখো থলির ভেতর কি বলতো? পলিগামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ খরিত হয়। যদিও কথাটা আসলে উল্টা হয়ে গেছে, এরা মানে ঠিকভাবে উল্টা ভালো করে বলে নাই। পানি পুরাটা যাওয়ার পরে যদি মনে করো পলিগামা গ্লুটামেট খরিত হয়, তাহলে এর কাজ কি?
আছে কোনো যুক্তিকতা আছে এখানে? দেখো শিকার নিডোসাইডের নিডোসিল স্পর্শ করা মাত্র এর অপারকুলাম খুলে যায়, তখন দ্রুত পানি ভেতরে প্রবেশ করে হাইড্রোস্ট্যাটিক কি চাপ বেড়ে গেলে নেমাটোসিস সূত্র কি হবে? ক্ষিপ্ত গতিতে নিক্ষিপ্ত হয়। আবার বিষয়টা বলি, মেনলি আমি যদি বলি কথাটা একটু উল্টে বলো। কথা হলো যখনই পানি মানে ভেদ্যতা বেড়ে গেল একসাথে, আবার একর সাথে কি হলো আমাদের গামা গ্লুটামেটও কি হলো? হ্যাঁ, এই জন্য কি হলো আমাদের এটা টানতেছে, এর অসমোটিক প্রেশার দ্বারা পানি টানতেছে, এবং পানি টানতেছে তখন পানি যাওয়ার জন্য একটা রাস্তা লাগবে কিনা, সেই রাস্তাটিকে যে ভেদ্যতা বেড়ে গেল এই জন্য পানিটা প্রবেশ করতেছে, ঠিক আছে? এরপরে পানি যখন বেশি প্রবেশ করলো এর মধ্যে কি চাপের সৃষ্টি হবে, সেই চাপটা কি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই যে বললাম না, এই যে একটা রক্তনালীর মধ্যে বললাম যে ভেতরে না যাইতে যেটা সাহায্য করে সেটা কি বলতো? প্লাজমোস্ট্যাটিক প্রেশার। আর ভেতর থেকে বাইরে আসতে সাহায্য করে সেটা কি বলতো? হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অর্থাৎ পানি বাইরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে? তো এই যে হাইড্রোস্ট্যাটিক একটা ভেতরে যে প্রেশার বেড়ে গেলে এটা হলো হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এর কারণে যখন ট্রিগারে চাপ লাগবে, নিউরোসেলে চাপ লাগবে, তখন কি হবে? একদম খুলে যাবে, সূত্র বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, সমস্যা আছে এখানে? ওকে, দেখো নেমাটোসিস্টের সূত্র একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিউরোসাইডে ফেরানো যায় না, বুঝতে পারছো? মানে যেটা একবার আসবে সূত্র ওটা আর ফেরানো যাবে না, তাহলে কি হবে? ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আনা যায় না এবং আবার ব্যবহার করাও যায় না, কিংবা ওই একই নিউরোসাইড আর কোনো নেমাটোসিস তৈরি করতেও পারে না, সৃষ্টি করতেও পারে না। তার মানে ওই নিউরোসাইড যেটা একটা আছে কোষটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তখন কি করবে? অন্য একটা কোষ তৈরি হবে, কিসের মাধ্যমে বলো তো? কি বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা। এই ধরনের নিডোসাইট ধীরে ধীরে কি হবে? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করবে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে কি? পরিপাক সংবহন গহ্বরে, ওই যে ভেতরে সিলিন্ট্রনের গহ্বরে প্রবেশ করবে, ঠিক আছে? ওখানে গিয়ে পরিপাক হয়ে যাবে, ঠিক আছে? গহ্বরে প্রবেশ করবে এবং অন্যান্য খাদ্য বস্তুর সাথে কি হয়ে যাবে? হজম হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ, কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে নতুন নিডোসাইট সৃষ্টি করার মাধ্যমে ব্যবহৃত নিডোসাইট প্রতিস্থাপিত হবে, বুঝতে পারছো? কত ঘন্টার মধ্যে? এটা মনে রাখতে হবে, 48 ঘন্টার মধ্যে ব্যবহৃত নিডোসাইট কোষ প্রতিস্থাপিত হয়, মনে থাকবে? ওকে, এখানে এটা মনে রাখলাম। ওকে, তাহলে 48 ঘন্টা টাইমটা মনে রাখতে হবে, এবং কিসের মাধ্যমে প্রতিস্থাপিত হলো? ইন্টারস্টিশিয়াল কোষ, এইটা একটু মনে রাখতে হবে। এবং এখানে কি আছে বলতো? একটা কেমিক্যাল পদার্থ আছে ভেতরে, এটা কি বলতো? পলি গামা গ্লুটামেট, এটা একটু মনে রাখতে হবে। এটা কি করে? এটা এক ধরনের অসমোটিক, এটা আমাদের কি, এটা কি করবে বলতো? এটা কি বলতো? এটা না, এটা অসমোটিক সাবস্টেন্স, প্লাজমা অসমোটিক প্রেশার বাড়ায় দেয়। প্লাজমা অসমোটিক প্রেশার মানে এটা এর ভেতরে অসমোটিক প্রেশার বাড়ায় দিবে, অর্থাৎ পানি শোষণ করে নেবে সাইটোসিস, ঠিক আছে? প্লাজমা অসমোটিক প্রেশার বাড়বে না, এখানে তো প্লাজমা নাই তো, হাইড্রোস্ট্যাটিক না ওই আর প্লাজমার ক্ষেত্রে প্লাজমা বলতে এখানে কি প্লাজমা না, ভেতরে কি করবে? অসমোটিক প্রেশার বাড়ায় দিবে। তাহলে এটা কি বলতো? এটা এর ভেতরে এটাকে কি বলি? নেমাটোসিস, নেমাটোসিস্টের অসমোটিক প্রেশার বাড়ায় দিবে, ঠিক আছে? আর যখন অসমোটিক প্রেশার বাড়ায় গেল তখন কি হবে? বাইরে থেকে পানি শুষে নিবে, দেন পানি যখন অনেক বেশি হবে তখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল পানির কারণে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে কি? বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন ট্রিগার চাপ পড়বে, একদম ওই রাস্তা বেড়ে যাবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো নিডোসাইট ও নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য। নিডোসাইট ও নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য। ওকে, পার্থক্য কি? তাহলে নিডোসাইট কি বলতো? নিডেরিয়া পরভুক্ত প্রাণীদের এপিডার্মিসের পেশিয়াবর্ণী কোষের ফাঁকে ফাঁকে বা ভেতরে থাকে আর কি, তাই না? এই যে পুরো কোষটা আর কি, এটা কি নিডোসাইডের স্ফীত মধ্যাংশ, মানে এটারই মাঝের যে ভেতরের অংশ সেটাই হবে, তাই না? তো এটা পড়ে তো এগুলো পড়ে দিতে হবে, আসলে পারবা না এগুলো? ওকে, এখন দেখো এখানে আমাদের গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততক বা ও অন্ততাকের কোষসমূহ আমরা এখানে পড়ছিলাম। এই যে এখানে আমরা দেখছিলাম আমরা যে আমাদের কয়টা লেয়ার থাকে বলতো? এখানে আমরা পড়ছিলাম আমাদের 2টা লেয়ার থাকে, একটা কি বলতো? এপিডার্মিস, একটা হলো গ্যাস্ট্রোডার্মিস, মাঝে কি বলতো? মেসোথিলিয়া। এখানে আমরা পড়ছিলাম এখানে 7টা কোষ,
7 ধরনের, এখানে হলো 5 5 ধরনের কোষ, ঠিক আছে। তো আমাদের এই 7 ধরনের কোষ সম্পর্কে ডিটেলস আমাদের পড়া হয়েছে, এখন বাকি আছে এই 5 ধরনের কোষ সম্পর্কে। তো এইখানে একটা মিসকনসেপশন হয়েছে মনে হয়, বুঝতে পারছো? এটা পুষ্টিকোষ, কিন্তু এই যে এটা কিন্তু পুষ্টিকোষ বলতে আমরা এটাকে বলি, এই যে এগুলা কি ছিল, পেশি আবরণী কোষ না, এখানে এটাকে আসলে ওইভাবে পেশি আবরণী কোষ বলা হয় না, একে আলাদা নাম দিয়েছে, যেটা আমাদের পুষ্টির সাথে সম্পৃক্ত, এই জন্য এখানে কি বলা হয়, পুষ্টিকোষ বলা হয় এটাকে। তো এই যে এগুলো কিন্তু পুষ্টিকোষ, ঠিক আছে, কিন্তু এগুলো আমরা ডাইরেক্ট ওইভাবে বলা হয় না। তো আবার টাইপ আছে এদের 2 টাইপের, একটা হলো কি বলতো, পুষ্টিকোষগুলো এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গ্রন্থি কোষ, আর ঠিক বলতো যে ফ্লাজেলাবাহী কোষ। এইগুলো কিন্তু আসলে মেইনলি পুষ্টিকোষ, ঠিক আছে। কিন্তু গ্রন্থিকোষ তো আবার আলাদাভাবে দিছে, কোথায় মানে এখানে ওখানেই 5টার মধ্যে হ্যাঁ শোনো, এটাই তো আছে এখানে, মানে এই কোষটায় সরি ওই কি কোনটার মধ্যে গেলাম, একটা হলো অ্যামিবয়েড কোষ বলে, আরেকটা কি বলতো ফ্লাজেলাবাহী কোষ। পুষ্টিকোষ এই যে গ্রন্থি কোষ একটা আলাদা কোষ, তাহলে একটা অ্যামিবয়েড কোষ আর একটা কি ফ্লাজেলাবাহী কোষ, এগুলো কিন্তু পুষ্টিকোষ, ঠিক আছে। ওকে, আর এগুলা মানে কিসের মতো, এই যে এগুলার মধ্যে পেশি আবরণী কোষের মধ্যে। তো আমরা একটু জানি দেখি, বেশি চলে গেছে এখানে। দেখো হাইড্রায়ের অন্তঃপ্রাচীরের অন্তঃস্তরকে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, তাহলে ভেতরে যে প্রাচীরটা সেটা কি বলা হয়, গ্যাস্ট্রোডার্মিস। ওকে, এটি সিলেন্ট্রনকে পরিবেষ্টন করে অবস্থান করে, ওই যে মাঝে যে গহ্বরটা আছে তাকে পরিবেষ্টন করে ভেতরে অবস্থান করে। ভ্রূণীয় এক্টোড্রাম থেকে এটি কোথায় কি হয়, এন্ডোড্রাম থেকে, কোথা থেকে, এন্ডোড্রাম থেকে, অর্থাৎ যে আমাদের অন্তঃস্তর থেকে গঠিত হয়, অন্তঃপ্রাচীর থেকে গঠিত হয়। এটি 5 প্রকারের কোষ দ্বারা গঠিত আমরা দেখলাম। একটা কি বলতো, এই যে এখানে লিখছে পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ। ওকে, ইন্টারস্টেশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ এবং গ্রন্থি কোষ, ঠিক আছে। ওকে, যদি এই যে এখানে পুষ্টিকোষ আবার টাইপ আছে, ওখানে ভাগ আছে, এটা দেখবো। তাহলে আমাদের সংখ্যাটা মনে রাখতে হবে এবং কি কি আছে এটা একটু মনে রাখতে হবে। নিচে বর্ণনা দেওয়া হলো পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ যেটা আমরা বলি। তাহলে এখানে দেখো কোষগুলো ওখানে কি আকার বড় ছিল না, আকারে বড়, স্তম্ভকার এবং অন্তঃত্বকের বেশিরভাগ জায়গা জুড়ে এগুলাই থাকবে। ওখানে দেখছিলাম আমরা কি পেশি আবরণী কোষ বেশিরভাগ জায়গা জুড়ে থাকে, বাইরের প্রাচীর তৈরি করে, আবরণ তৈরি করে। হ্যাঁ, প্রতিটি কোষে কি বলতো, দানাদার সাইটোপ্লাজম এবং একটি বড় নিউক্লিয়াস থাকবে, কয়েকটি গহ্বর থাকবে, বিভিন্ন অঙ্গাণু বর্তমান থাকবে, মানে বিদ্যমান থাকবে। ভিতরের প্রান্তের শেষ ভাগের দিকে দুদিকে কি থাকবে, পেশিলেস নামক 2টি কি থাকবে, উপবৃত্তি থাকবে, যেটি এখানে উপবৃত্তি আছে 2টা, এবং যার দেহকে সমতল অবস্থান করে। এগুলো বেশি মেন কথা না, এর সংকোচন পূরণ করতে পারবে। এখানে কি থাকবে, আগাটার মধ্যে মায়োনিম আছে, এটা একটু মনে রাখতে হবে। এগুলো মেন কথা না, মেন কথা হলো এই যে এখানে আমাদের 2টা টাইপে ভাগ করা হয়, একটা হলো ফ্লাজেলীয় কোষ, একটা কি বলতো ক্ষণপতি কোষ। অর্থাৎ এই যে এখানে একটা ফ্লাজেলা থাকবে, যেগুলো কি বলা হয় ফ্লাজেলা, অর্থাৎ এটা কি করতে পারবে, এই যে এটা অনেকটা ওই যে স্নায়ুর রোমের মতো আর কি, অর্থাৎ এটা ভেতরে মনে করে যে খাবারগুলো প্রবেশ করবে না, এটা কি ভেতরে সিলেন্ট্রনের প্রাচীর না, তাহলে এখানে যে এর ভেতর যে খাবারটা, এর খাবার তো মনে করে এর সঙ্গে আসবে না, তখন এটা তারা বুঝতে পারবে যে খাবারের গুণগত মান বুঝতে পারবে, খাবারের পরিমাণ বুঝতে পারবে, এটা দ্বারা বুঝতে পারছো। এটা হলো ফ্লাজেলীয় কোষ দ্বারা। আর একটা আছে ক্ষণপদীয় কোষ, এটা ওই জন্য বলছিলাম, এই ক্ষণপদের মাধ্যমে কি করবে, খাবার ভেতরে নিবে, কোষের ভেতরে নিয়ে পরিপাক করবে, বুঝতে পারছো, খাবার ভেতরে নিয়ে পরিপাক করে দিবে। ওকে ওকে, তাহলে এই যে ফ্লাজেলীয় কোষ, এগুলা 1 থেকে 4টি সুতার মধ্যে ফ্লাজেলা সংযুক্ত থাকে। ক্ষণপদীয় কোষ এগুলা কি থাকবে, মুক্ত প্রান্তে কর্ণপাতযুক্ত থাকে। এখন তো কাজগুলো যদি পড়ো, দেখো পেশি প্রবর্তনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে কি করবে, দেহকে সরু বা মোটা করতে পারে। এগুলা বড় একটা জায়গা জুড়ে আসলে এগুলাকে যদি সংকোচন হয় কি হবে, ছোট আসবে, প্রসারণ হলে বড় হবে। মুখ ও কোষিকার গোড়ায় অবস্থিত পেশি প্রবর্তনগুলো মুখের ছিদ্রে খোলা এবং বন্ধ করতে কি করবে, স্প্রিন্টের মতো কাজ করবে। মুখের যেগুলো আছে, যে হাইপোস্টিমের দিকে যেগুলো আছে, ওইগুলো যদি সংকোচন প্রসারণ করে তাহলে কি করবে, মুখ খুলবে বা বন্ধ হবে, এরকম ঘটনা ঘটে এখানে, ঠিক আছে। আবার ফ্লাজেলীয় কোষের ফ্লাজেলা আন্দোলিত হয়ে খাদ্যবস্তুর ক্ষুদ্র কণা কি করে, পরিণত করে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যেখানে যে খাবারটা যাবে ভেতরে, খাবারটা যে ভেতরে যাবে, এটাকে কি করবে, ভাঙতে সহায়তা করে। এটা কোন নাড়াচাড়া করে, এটা ভাঙতে সাহায্য করে। প্রয়োজনে এ কোষ আন্দোলিত হয়ে মুখছিদ্র পথে পানি প্রবেশ করে, তো আন্দোলিত হয় না আড়াই, এই জন্য মুখছিদ্র পথে কি করবে, পানি প্রবেশ করে। এবং ক্ষণপদীয় কোষে ক্ষণপথ খাদ্যকণা গলৎকরণ করে এবং অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করে, যেটা এগুলো বললাম, বুঝতে পারছো। তাহলে মনে রাখতে হবে এখানে ফ্লাজেলা কি করে, আমাদের
খাবারগুলো হ্যাঁ জগনায় টুকরো করে আবার বুঝতে সাহায্য করে, একটা সেন্সেশনের ব্যাপার এখানে আছে। টুকরো করলে কি হবে, এই সারফেস এরিয়া বেড়ে যাবে, পরিপাক সহজে হবে, বুঝতে পারছো? আবার এটা কি করবে আমাদের, হ্যাঁ গলা দহনের সাহায্য করবে, ভেতরের দিকে নিয়ে পরিপাকে সহায়তা করবে। আবার মুখের কাছে যেগুলো থাকে ওগুলো কি করে, মুখছিদ্র বন্ধ বা খুলতে সহায়তা করে, এগুলো বললো আর কি। তারপরে হলো গ্রন্থিকোষ। গ্রন্থিকোষের এখানে কাজ কি হতে পারে, গ্রন্থিকোষ বিভিন্ন যেগুলো এই যেখানে আমাদের গ্রন্থিকোষ আছে, গ্রন্থিকোষের কাজ কি হতে পারে, বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করবে, তাই না? বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করবে। এনজাইম কি করবে, খাদ্য পরিপাকে সহায়তা করবে। তো বিকৃতভাবে পুষ্টি কোষের মাঝে মাঝে কি বা ফাঁকে ফাঁকে এ সকল কোষ অবস্থান করে, এগুলোর সংখ্যা মূল দেহ এবং হাইপোস্টেমের সব থেকে কি থাকবে, পদতলে কি থাকবে এবং কোষিকায় অনুপস্থিত থাকবে। এইটা একটু মনে রাখতে হবে। কথা হলো কিন্তু এটা বলতেছি আমরা অন্তঃপ্রাচীরী কথা, কোথায়, ভেতরের প্রাচীরে কিন্তু পায়ের কাছে লাভ আছে, কোষিকার কাছে লাভ আছে। ভেতরের প্রাচীরে গ্রন্থিকোষ কেন দরকার, খাদ্য পরিপাকের জন্য মেইনলি কেন দরকার, তাই না? আর কোষিকার মধ্যে কি খাদ্য পরিপাক হওয়ার জন্য সিলিন্টন গহ্বর কি অত বড় আছে, ওখানে কি মানে ভালো খাদ্য পরিপাক হয়, ওখানে সিলিন্টন গহ্বরটা গেছে, বাট ওখানে কি ওইভাবে আছে খাদ্য পরিপাকের স্কোপ আছে না, মনে হয়। আমি একটু উপরে গিয়ে দেখাই, এই যে এখানে দেখো, এই যে আমাদের সিলিন্ডার কভারটা কিন্তু ভেতরে দিয়ে গেছে, এই যে এগুলো কোষিকা না, এই দিকে এখানে কি ওইভাবে খাদ্য পরিপাক হবে, এই জন্য এখানে কি সব থেকে কম নাই বললে চলে। তাহলে এইগুলো কিন্তু সেম অবস্থা, পরিপাক হয় কোন দিকে, এদিকে না, তাহলে এই দিকে কি থাকবে, বেশি থাকবে। এটা হলো মেইন কথা, দেহকাণ্ডে হাইপোস্টোম। তাহলে কি এর জন্য বললাম কি, যে এগুলো হলো কি আমাদের সংখ্যা হলো কি আমাদের মূল দেহে হাইপোস্টোমে বেশি থাকবে এবং পদতলে কি কম, দেখলাম একটু আছে কম, এবং কোষে কি একদম অনুপস্থিত। এটা কোন অর্থ। তাহলে গ্রন্থিকোষ অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং পেশি প্রবর্ধন বিহীন। তাহলে এগুলো কিন্তু খুবই ছোট, পেশি প্রবর্ধন বিহীন, অর্থাৎ যেগুলো ওইভাবে সংকোচন বা বৃদ্ধি হয় না ওইভাবে, ঠিক আছে? এগুলো আবার দুই ধরনের, একটা হলো মিউকাস করণকারী, একটা কি বলতো এনজাইম করণকারী, মিউকাস এবং এনজাইম। এগুলো যেগুলো মিউকাস ক্ষরণ, মিউকাসের কাজ কি, মিউকাস হলো পিচ্ছিল পদার্থ, কেমন পদার্থ, মিথিল, মানে এটা পিচ্ছিল পদার্থ, বুঝছো? এটা হলো পিচ্ছিল পদার্থ। তো পিচ্ছিল পদার্থ কোথায় দরকার, খাবার খাওয়ার জন্য, খাবারকে পিচ্ছিল করার জন্য, তাই না? তাহলে এটা কোথায় থাকবে, এটা হাইপোস্টেমের দিকে থাকবে। তাহলে মিউকাস ক্ষরণকারী কোষগুলো কই থাকবে, গ্রন্থিগুলো কই থাকবে, হাইপোস্টেম অঞ্চল থাকবে এবং পিচ্ছিল মিউকাস ক্ষরণ করবে, কেন না খাদ্য যাতে গলা দহন করতে পারে, ঠিক আছে? ওকে, যেমন আমরা যে মুখে কি আছে, লালা গ্রন্থি আছে না, লালা গ্রন্থির কাজ কি, খাদ্যকে পিচ্ছিল করা, তাই না? লালার সাথে মিশিয়ে খাদ্যকে পিচ্ছিল করা যাতে আমরা সহজে গিলতে পারি, তাই না? তাছাড়া আমরা শুকনো শুকনো খাবার খাই না, ওই যে বিস্কিট খাই, টোস্ট খাই, এই শুকনো খাবারগুলো কি মুখ দিয়ে যাইতে যাইতো না কিন্তু। সো এই যে সহজে যাইতে পারে পিচ্ছিল হয়, এই জন্য আমাদের লালা গ্রন্থি থেকে লালা রস খাইতে হয়। বলো তো লালা গ্রন্থি কয় জোড়া আছে, কয়টি? 3 জোড়া। তুমি বলছো, ঠিক আছে, তুমি বলো নাম কি কি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি তো পারবা, বলো। এটা হচ্ছে ম্যান্ডিবুলার, তারপরে তোমার হচ্ছে কি ম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, তারপরে তোমার হচ্ছে এটা ফ্রন্টে যেটা থাকে, ফ্রন্টাল থাকবে না না, তুমি বলো। লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল আর সাবমেন্ডিবুলার। হ্যাঁ, প্যারোটিড, এক নম্বর হলো প্যারোটিড, তারপরে সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার। এটা থাকে কি প্যারোটিড বোনস, আমাদের যে কানের দুই পাশে দুটো বোনস আছে প্যারোটিড বোনস, এর থাকবে, সাথে থাকবে, ভেতরের দিকে থাকবে। হ্যাঁ, আরটা কি আছে, সাবলিঙ্গুয়াল, অর্থাৎ কি জিহ্বার নিচে থাকবে। আরটা কি বলো, সাবমেন্ডিবল, মেন্ডিবলের নিচে, চোয়ালের এখানে নিচে, চোয়ালের দিকে এখানে থাকবে, ঠিক আছে? তো প্রতি পাশে 2টা করে থাকে, এর জন্য কি 6টা, 3 জোড়া, ঠিক আছে? যাই হোক, ওটা মেন আমাদের পড়া না, ওটা পরিপাকের মধ্যে পড়ালে তখন পড়াবো। তাহলে এনজাইম ক্ষরণকারী এগুলো কি করবে, এনজাইম ক্ষরণ করবে। এনজাইম কাজ কি, খাদ্য পরিপাকে সহায়তা করে। তাহলে এটা কোথায় থাকবে, তাহলে মুখছিদ্রের দরকার অতটা না, এরা অন্যান্য স্থানীয় কোষগুলো এ ধরনের যা কি করে পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে আমাদের গ্রন্থি কোষগুলো 2 ধরনের, কেউ মিউকাস ক্ষরণ করে, কেউ এনজাইম ক্ষরণ করে। মিউকাস ক্ষরণগুলো কোথায় বেশি থাকে, হাইপোস্টেমের দিকে থাকে, আর বাকি অংশগুলোতে কি থাকবে, এনজাইম ক্ষরণ করে থাকবে, ঠিক আছে? ওকে, কাজ কি বলতো, হাইপোস্টেমের
গ্রন্থিকোষ নিশ্চিত মিউকাস খাদ্যদ্রব্য কি করে পিচ্ছিল করে গলকরণে সাহায্য করে এবং অন্যান্য স্থানের গ্রন্থিকোষগুলো কি করবে সিলিন্ট্রনের এনজাইম এর ক্ষরণ ঘটিয়ে পরিপাকে সহায়তা করবে। শেষ, সহজ কথা, দুইটাই কাজ, একটা হলো খাদ্য গলকরণ, একটা হলো পরিপাকে সহায়তা করা। ওকে, এখন ইন্টারস্টিশিয়াল কোষ, এটাকে আর বলতে হবে? ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? প্রতিস্থাপন করা। কোনো একটা কোষ নষ্ট হলো, ধ্বংস হলো, প্রতিস্থাপন করা। তাছাড়াও আমরা জানি কতদিন পর পর, 45 দিন 45 দিন পর পর কি করে ওই যে প্রতিস্থাপন করে প্রতিস্থাপন করে দেয়, তাই না? অন্য কোষগুলোকে। দেহের সকল কোষকে প্রতিস্থাপন করে দেয় কে বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ। ক্লাস করবা তাহলে বুঝবা। 45 দিন। কতদিন বলো তো? 45 দিন 45 দিন পর পর। ওকে, আর ওখানে 48 ঘন্টা 48 ঘন্টায় নিউক্লিওসাইড প্রতিস্থাপিত হয়। তারপরে এটা হলো কাজটা একটা দিলাম। তারপর হলো সংবিধি কোষ বা সেন্সরি কোষ। এগুলা পেশি আবরণী কোষের কি ফাঁকে ফাঁকে অবস্থিত লম্বা এবং সরু কোষ। দেখাবো? এই যে সংবিধি কোষ এখানে আছে, এই যে এই যে সমকোণে থাকে দেখলাম ভেতরে থাকে আর কি, সমকোণে বিক্ষিপ্ত। ঠিক আছে? এই যে এই পাশে আছে, লম্বাটে। এই যে সংবিধি কোষ, এই যে এটা রোম থাকে একটা। এটাতে এপিডার্মিসের মতোই। হ্যাঁ, এখানে সংবিধি, এখানে দরকার আছে না, এখানে সেন্সেশন দরকার আছে না, কেমন খাদ্য আসলে না আসলে দেখতে হবে না। মানে দুইটাই সেম। হ্যাঁ, সেমই কাজ। তাহলে এখানেও আছে সংবিধি কোষ, এগুলো পেশি আবরণী কোষের মাঝে মাঝে অবস্থান করে। মুক্তিবান্ধা একটা কি আছে, রোম আছে, যেটা কি করবে সিলিন্ডারের ভিতরে থাকবে। কাজ কি? ভিতরে কেমন খাদ্য গুণ আসলে গুণাগুণ যাচাই টাচাই করবে, এগুলো কিছু নাই। স্নায়ু কোষ যে এটা পরে যেটা আছে, এই সকল কোষ মেসোগুলোর সাথে কি থাকবে, ঘেঁষে থাকবে আগেরটার মতোই। সো এটা আর মনে হয় বলার মতো কিছু নাই, তাই না? এখন দেখো, সংবিধি কোষ কর্তৃক সংগৃহীত উদ্দীপনা উপযুক্ত প্রতিক্রিয়া তৈরি করে, এখানে কিছু নাই আর। আগের মতো, আগেরটা যেমন সংবিধি কোষ ছিল, এখানেও তেমন সংবিধি কোষ আছে। এখন কথা হলো, দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে এমনিতে যে বলে একটা থাকে বাইরে, একটা থাকে ভেতরে, তাই না? একটা বাইরে, একটা থাকে ভেতরে। প্রতি অবস্থান দেখো, ঘূর্ণি ওটা কোথা থেকে, এটা একটোডার্ম থেকে উৎপন্ন হয় এবং দেহের বাইরে অবস্থান করে। এটা এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়, দেহের ভিতরে। হ্যাঁ, দেহের ভিতরে সিলিন্ড্রনকে ঘিরে অবস্থান করে। পুষ্টিকোষ যদি বলি, ক্ষণপাতযুক্ত কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ দেখা যায় না, কিন্তু এখানে দেখা যাবে ক্ষণপাতযুক্ত এবং পুষ্টিকোষ। মানে ওটাই কি আমরা বলাই, মানে এখানে পুষ্টিকোষ বলি, মানে এখানে আসলে পেশি আবরণী কোষ বলে ভালো হতো, মানে পুষ্টিকোষটা এখানের সাথে যুক্ত বেশি ভালো মানায় আর কি। তো যাই হোক, এখানে যে পেশি আবরণী কোষটা, এটা ক্ষণপাতযুক্ত নাই, ফ্লাজেলাযুক্ত নাই, বাট আমাদের যেটা গ্যাস্ট্রোডার্মিসে যেটা আছে, এটার মধ্যে আছে, ঠিক আছে? এই যে কিউটিকল, পেশি আবরণী কোষে কি নিশ্চিত রসে কিউটিকল তৈরি হয়, এটা অনুপস্থিত। কিউটিকল বাইরের আবরণ, ভেতর দরকার আছে না। নিউক্লিওসাইড কি ভেতরে থাকবে না বাইরে থাকবে? বাইরে। এই জন্য কিন্তু এটা কি, এটা কিন্তু অনুপস্থিত, আমরা জানি। এই যে জননাঙ্গ মুকুল, এগুলো কি ভেতরে থাকবে? বাইরে থাকবে। কাজ কি? তাহলে দেহের বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে এবং পরিবেশের থেকে উদ্দীপনা গ্রহণ করে। এটা কি করে? মূলত পুষ্টির কাজে নিয়োজিত। এই জন্য পুষ্টির কাজে নিয়োজিত, পুষ্টির কাজে নিয়োজিত, অর্থাৎ এই যে খাদ্য পরিপাকের কাজে নিয়োজিত, ঠিক আছে? পরিপাক, শোষণ, ঠিক আছে, মেটাবলিজম, এইগুলোর কাছে মানে তো বিপাক, এইগুলোর কাজে নিয়োজিত থাকে। সহজ কথা, একটু পড়বা, এগুলো মানে ক নাম্বার আসে আর কি, একটু বললে বানায় লিখতে পারবা। ওকে, পরের টপিকে দেখো, মেসোগ্লিয়া, মানে ওই যে দুই লেয়ারের মাঝে যেটা থাকে সেটা হলো কি, মেসোগ্লিয়া। এটা হলো অকুশীয়। তো কি কি কোষ থাকে বলো তো মেসোগ্লিয়ার মধ্যে? মেসোগ্লিয়ার মধ্যে কি কি কোষ থাকে? আমরা বললাম যে মনে করো এপিডার্মিসে থাকে 7টা, গ্যাস্ট্রোডার্মিসে থাকে 5টা, তারপর মেসোগ্লিয়াতে কটা থাকবে? তুমি বলো কয়টা, কি কোষ? এর কোনো কোষীয় উপাদান নাই, এটা তো মানে ওর উপর থাকবে কিন্তু আলাদা। ওটা সংযোগ করে আর কি, এটা এর মধ্যে বলা যাবে না। সে তো বলেই দিছে যে হ্যাঁ, যেটা অকোষীয়, ও বলছে না, তার মানে এটার মধ্যে কোনো কোষীয় উপাদান নাই, ঠিক আছে? তার মানে মেসোগ্লিয়ার মধ্যে কোনো কোষীয় উপাদান নেই। দেখো, হাইডার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরে কি বলা হয়? মেসোগ্লিয়া। এটার স্থিতিস্থাপক মানে কি, কঙ্কালের মতো। কিসের মতো? কঙ্কালের মতো, ঠিক আছে? মনে করতে পারো এটা হাইডার একটা কঙ্কাল, রাবারের মতো। হ্যাঁ, শোনো, ওই তরুণাস্থের মতো স্থিতিস্থাপক বোঝো? রাবারের মতো, মানে স্থিতিস্থাপক বলতে তুমি অবস্থান পরিবর্তনের পর আবার পূর্বের অবস্থানে যদি ফিরে যায়। হ্যাঁ, স্থিতিস্থাপক ওটাও আছে, আবার একটা বিষয় আছে এখানে, হাড় ওটা স্থিতিস্থাপক আছে, ঠিক আছে? হাড় ওটা স্থিতিস্থাপক, কিন্তু জীবিত থাকা অবস্থায়, মরে গেলে না। তারপর দেখো এখানে যে বিষয়টা আছে, ওগুলোর সাথে স্ত্রীর সাথে অনেক বিষয় আছে, যে পীড়ন, তারপরে কি বলতো, বিকৃতি। দেখো,
তারপর দেখো এটা হলো স্থিতিস্থাপক স্তরকে কি বলা হয়? মেসোগ্লিয়া বলে। মানে এটা বলা হয় কঙ্কালের মতো আর কি। কেন কঙ্কালের মতো বললাম? কঙ্কাল যেমন একটা কাঠামো দান করে না, ঠিক এটাও কি করে বলো তো? কাঠামো দান এটা করে। তরল না মেসোগ্লিয়া এটা? তরল থাক, মানে এটা কঙ্কালের মতো কাজ করে আর কি, ঠিক আছে? যেমন দেখো স্থিতিস্থাপক মানে কি, তার একটা নির্দিষ্ট একটা কি আছে, আকার আছে, মেনটেন করে। অর্থাৎ তুমি এটাকে যদি বড় টড় করে কি করবে, ওই তার নিজের স্থানে আবার কি চলে আসতে পারবে। মানে এটা কি, মানে শক্ত কাঠামোর মতো আর কি, কঠিনের মতোই, তাই না? নর্মালি যদি একটা তরল জিনিস বলো, তরলকে যে পাত্রে রাখা যায় সে পাত্রে রাখার, তাহলে এটা কি তাই করবে? তার মানে স্থিতিস্থাপক মানে কি, তার একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে, তুমি তাকে বিকৃতি করলা, আবার পরে কি আসবে, তার অবস্থানে ফিরে আসবে, এরকম একটা বিষয়। ওকে, তার মানে এটা স্থিতিস্থাপক। অর্থাৎ মেসোগ্লিয়া স্তরটি দেহ এবং কোষিকার উভয় স্থানে কি বিস্তৃত থাকে। তাহলে এটা কোথায় থাকবে? কোষিকা এবং দেহ দুই জায়গায় তো কি আছে আমাদের, এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস আছে, তো মাঝে তো একটা লেয়ার থাকবে। সো এটা দুই জায়গাতেই আমাদের আছে। তবে কোষিকা সবথেকে পাতলা এবং পাদুচাকতিতে সবথেকে পুরো থাকে। দেখাবো আবার ফিগারটাতে দেখবা যে কোষিকার দিকে এটা খুবই পাতলা থাকবে এবং পাদুচাকতির দিকে কি থাকবে, পুরো থাকবে। অবশ্যই কোষিকার তো লেয়ারগুলো থেকে পাতলা পাতলা না, তো এটা পাতলা, এটা পাদুচাকতিতে পুরো থাকবে। মেসোগ্লিয়ার এ ধরনের বিন্যাস পাদুচাকতির অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিরোধে কি করবে, সাহায্য করবে, যাতে বেশি প্রসারণ না হতে পারে। তখন বললামই তো, এটা কিসের মতো কাজ করে বলো তো? কঙ্কালের মতো কাজ করে। সো মোটা শক্ত, প্রসারণ বেশি হবে না। কোষিকাকে অধিকতর নমনীয়তা দান করে। ওকে, এবং হাইড্রার নমনীয়তা দরকার না, তা নাড়াবে না কোষিকা, এদের নমনীয়তা দান করে। দেখো হাইড্রার মেসোগ্লিয়া প্রায় কত, 0.9 মাইক্রোমিটার পুরো, এটা 0.1 মাইক্রোমিটার। এটা একটা রাফলি বলা হয় আর কি, তখন যেহেতু বললাম এক এক জায়গায় এক এক রকম। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরের কোষ মেসোগ্লিয়া গঠনে কি করবে, অংশগ্রহণ করবে। তাহলে এখানে কি মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে যে আসলে মেসোগ্লিয়াটা কোথায় পুরো, কোথায় পাতলা, কোথায় পুরো, কোথায় পাতলা। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এটা একটু মনে রাখতে পারো কতটুকু পুরো, ঠিক আছে? এখানে বলতে হবে না। এখন আমরা দেখবো একটা কি বলতো, এটা কাজগুলো কি মেসোগ্লিয়ার। মেসোগ্লিয়া দেহের অবলম্বনে কি করবে, সহায়তা করবে, অর্থাৎ কঙ্কালের মতো এ ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কি করে, কাজ করবে। মেসোগ্লিয়া দুটি কোষস্তরের ভিত্তিরূপে কি করে, কাজ করবে, দুইটার ভিত্তি, অর্থাৎ এপিডার্মিসের ও গ্যাস্ট্রোডার্মিসের ভিত্তি হিসাবে কাজ করে। স্নায়ুকোষ ও সংবিধি কোষতন্তু সমূহ এবং পেশি আবরণী কোষে সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। কি বলছে বুঝছো? বলছে কি বলতো, স্নায়ুকোষ ও সংবিধি কোষ তন্ত্রসমূহ, তাহলে স্নায়ুকোষ এবং সংবিধি কোষতন্ত্রসমূহ এবং পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। অর্থাৎ মায়োফাইব্রিলটা কি, এই যে আমি এখানে তোমাদের জন্য নোট আমি দিয়ে দিছি। কি বলতো, মায়োফাইব্রিল হলো কি, পেশি কোষের ভেতরে থাকা সূক্ষ্ম তন্তু বা পেশি সংকোচন প্রসারণ, যা পেশি সংকোচন প্রসারণ ঘটায়। মেইনলি এটা কি দ্বারা গঠিত বলতো, আমরা পড়াইছিলাম, এটা আমি পড়াইছি কোন দেয় বলতো, একর দেয় পড়াইছিলাম, এই একর দেয় না, পড়াইছিলাম হলো উদ্ভিদ বিজ্ঞান একর দেয়। কি বলেছেন বলতো, অ্যাক্টিন আর মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন পড়েছি না, মায়োসিন বানাম না, বলো না, যাই হোক যেটা হচ্ছে। তো অ্যাক্টিন ও মায়োসিন দ্বারা কি, যে মায়োফাইব্রিল গঠিত হয়ে থাকে, ঠিক আছে? এটা কি করে, আমাদের পেশি সংকোচন প্রসারণ হয় না, এটার জন্য দায়ী কে বলতো, অ্যাক্টিন মায়োসিন। এটা একটা মেডিকেলের প্রশ্ন, বুঝছো? মায়োফাইব্রিল কি দ্বারা গঠিত, অ্যাক্টিন এবং মায়োসিন দ্বারা গঠিত। এটা আমরা কোথায় পড়বো, আমরা যে কঙ্কাল তন্ত্রে গিয়ে পড়বো, ঠিক আছে? ওকে, তাহলে দেখো মেসোগ্লিয়ায় অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিলের সংকোচনে দেহ ও কোষে কি হয়, খাটো হয়, ফলে কি হবে, দেহকে বাঁকানো সম্ভব হয়। মানে বিষয়টা কি বলতো, মায়োফাইব্রিল কি করে, যে একটা মায়োসিন সংকোচন ঘটাতে পারে। মনে করো যে সাপোজ মনে করো যে আমি যে আমার হাতটা আমি বাঁকা করলাম কোনো একদিকে, তার মানে কি হবে, এই পাশেগুলো সংকোচন হচ্ছে না, যে কোনো একটা, যদি আমরা একটা ইলাস্টিক জাতীয় কোনো একটা জিনিসকে সংকোচন ঘটি, তাহলে যে দিকে মানে আমি বাঁকাবো, এটা এরকম খাড়া ছিল, এটা খাড়া ছিল, আমরা এখন এদিকে করলাম, তার মানে কি হলো, যে দিকে বাঁকালো ওই দিকগুলো সংকোচন করছে কিনা, এটাই, এই যে সংকোচন করতে সহায়তা করে কে বলতো, মায়োফাইব্রিল, ঠিক আছে? তো এখানে এগুলো একটু বললাম, আর কিছু লাগবে না।
তাহলে মায়োফাইব্রিল ধারণ করে কে বলো তো? মেসোগ্লিয়া। বলতে মেসোগ্লিয়া মায়োফাইব্রিল ধারণ করে। একটু বলবো। তো এখানে আমাদের এই কোর্সগুলো বললাম, এগুলো সহজই ছিল। এখন হলো সিলেন্ট্রন। সিলেন্ট্রনটা যেন কি, ওই যে ভেতরে গহ্বরটা, হ্যাঁ, পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার। এই দেখো, ভাস্কুলার মানে কি পরিবহন, আর গ্যাস্ট্রো মানে কি পরিপাক, এজন্য কি পরিপাক সংবহন গহ্বর, ঠিক আছে? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো, নিডারিয়া পরভুক্ত প্রাণীদের দেহাভ্যন্তরে এক প্রান্ত খোলা যে একটি নলাকার ফাঁপা গহ্বর থাকে, কি বলা হয়? সিলেন্ট্রন। আমরা জানি এক প্রান্ত খোলা, মুখের প্রান্ত খোলা, শুধু পাদশক্তির প্রান্তে ক্লোজড, বন্ধ। এটি গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত্ত এবং মুখছিদ্র থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত লম্বালম্বিভাবে বিস্তৃত। এর উপস্থিতির কারণে হাইড্রা কি বলতো? হাইড্রার পর্বটি পূর্বে কি ছিল বলতো? কোলেন্টারেটা, সিলেন্টারেটা ছিল, ঠিক আছে? সিলেন্টারেটা নামে পরিচিতি ছিল, বুঝছো? হাইড্রা পর্ব কি নামে পরিচিতি ছিল? সিলেন্টারেটা। ওকে, এখানে ওটা অপশন হবে না। কোনটা? কোথায় বললাম? এটি গ্যাস্ট্রোডার্মিসে কি থাকে বলো তো? মানে কি জানো? ঘেরা থাকে, মানে আবৃত থাকে। গ্যাস্ট্রোডার্মিস বলতে কি, অন্ততক কি থাকে? ঘেরা থাকে না? মানে আমাদের সিলেন্ট্রন যে গহ্বরটা দেখো, এই যে গহ্বরের চারপাশে কি থাকে বলো তো? গ্যাস্ট্রোডার্মিস না, এটা হলো পরিবৃত্ত থাকে, বুঝতে পারছো? ওকে, আবৃত আর কি। দেখো, সিলেন্ট্রনের মধ্যে খাদ্যবস্তু ফ্লাজেলীয় কোষের ক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা কি হয়? পরিণত হয়। এগুলো পড়ে আসলাম না? ফ্লাজেলীয় কোষের ক্রিয়া কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এটা করে তার সারফেস এরিয়া বৃদ্ধি পায়, সহজে এনজাইম সহজে ক্রিয়া করতে পারে, পরিপাক হয়ে যায়। এবং পরবর্তীতে বহুকোষীয় পরিপাক ঘটে। কি ঘটে? অর্থাৎ এই যে এখানে মনে করো খাবারটা প্রবেশ করলো, এখানে মনে করো খাবার, তলার দানাদার খাবারগুলো প্রবেশ করলো, তখন কি করবে? এর প্লাসের কি আছে? ফ্লাজেলা ভেস্টিকুল আছে। এই ফ্লাজেলা কোষগুলো কি করবে? এগুলো আন্দোলিত হবে, করে এগুলো ভাঙবে সাথে সাথে কি হবে? এনজাইম খরিত হয় না? এনজাইম খরিত হয়ে এখানে ভেতরে কি হতে হবে? পরিপাক হবে। তবে সব এখানে পরিপাক হয় না, কিছু পরিপাকের জন্য আবার কি দরকার হয় বলো তো? কোষের ভেতরে নিতে হয়। ওই যে ক্ষণপদীয় কোষগুলো দেখলাম না? তো বাকি যতটুকু পরিপাক হলো দেন তারপর কোথায় যাবে? কোষের ভিতরে যাবে, ওখানে অন্তঃপরিপাক হবে। তাহলে পরিপাক কত প্রকার এখানে বলো তো? একটা হলো বহিঃপরিপাক, একটা হলো অন্তঃপরিপাক। একটা বহিঃপরিপাক, একটা হলো অন্তঃপরিপাক, অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাক। দেখো, কিছু সংখ্যক খাদ্যকণা সিলেন্ট্রনের অন্তঃগামী পানি প্রবাহের সাথে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত পরিবাহিত হয় এবং দেহের বিভিন্ন স্থানে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ দ্বারা কি হবে? গৃহীত হবে। অর্থাৎ দেখো, এর ভিতরে তো পানির ফল আছে না? তো এই খাদ্যকণাগুলো কি বিভিন্ন জায়গায় শরীরে ছিটে যায় এবং গিয়ে বিভিন্ন ওই যে ক্ষণপদীয় কোষের সংস্পর্শে আসে, সেগুলো ইনটেক করে, এটাই বলছি আর কি। এবং আন্তঃকোষীয় পরিপাক কি ঘটবে যখন আমাদের ক্ষণপদীয় কোষগুলো গ্রহণ করবে। খাদ্যের অপচ্য অংশ এবং বিপাকজাত বর্জ্যপদার্থ সিলেন্ট্রনের বহির্গামী পানি প্রভাবের সাথে কি করবে? মুখছিদ্র থেকে মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ মনে করে যে খাদ্য কণাগুলো ভেতরে আসলো, পরিপাক হলো, দেন কি করবে? বর্জ্যপদার্থ তৈরি হবে না? ওগুলো আবার কি করবে? ওই যে পানি প্রবাহের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। এটা হলো কথা, ঠিক আছে? অর্থাৎ সিলেন্ট্রন একদিকে পরিপাকের কাজ করে, অন্যদিকে কি বলতো? খাদ্যসার শ্বসন এবং রেশন পদার্থ পরিবহনে কি করবে? সাহায্য করে। অর্থাৎ একের ভেতরে সব, এর মধ্যেই পরিপাকতন্ত্র, এর মধ্যেই শ্বসনতন্ত্র, এর মধ্যেই রেশনতন্ত্র, সব কিছু এর মধ্যে। তাহলে এখানে এর মধ্যে কোনো তন্ত্র তৈরি হয় না। তো এই যে এই স্যাকটাই, এই গহ্বরটাই সকল কিছুর কাজ করে। তাই সিলেন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, অর্থাৎ পরিপাকের এবং সংবহনের গহ্বর দুইটাই বলা হয়ে থাকে। ওকে, কোষিকায় সিলেন্ট্রন প্রসারিত থাকে বলে এগুলা কি বলতো? ফাঁপা। যদি বললাম ওর মধ্যেও তো সিলেন্ট্রন আছে, তবে সেটা কি খুবই থিন লিন, হালকা পাতলা। এবং সিলেন্ট্রনকে অনেক সময় ব্লাইন্ড স্যাক বলা হয়। কি বলা হয়? ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক, দুইটাই বলা যায়। তো ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। এর মানে কি জানো তো? ব্লাইন্ড মানে কি? বন্ধ, এক পাশে বন্ধ। ব্লাইন্ড মানে এক পাশে বন্ধ। আমরা জানি নর্মাল কথা, ব্লাইন্ড মানে কি? অন্ধ বুঝি। অন্ধ মানে তো কানা, দেখতিস না, এরকম বন্ধ মানে অন্ধকার না, তো ওইটাই, কানা মানে অন্ধকার। তো ব্লাইন্ড বলতে বোঝা হলো এক পাশে বন্ধ। ব্লাইন্ড স্যাক বলতে এমন একটা স্যাক যার এক পাশে বন্ধ, বোতলের মতো। বোতল এক পাশে খোলা আর এক পাশে বন্ধ, এটা হলো ব্লাইন্ড স্যাক।
কারণ দেহের উপরিভাগের অবস্থিত একটি মুখছিদ্র থাকে, আর মুখছিদ্রের মাধ্যমে এটি খাদ্যবস্তু গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ ত্যাগ করে, কেননা নিচের দেহে কোনো ছিদ্র নাই। ওকে, তাহলে এখানে বুঝলাম, তাহলে এখানে কি বুঝলাম আমরা, সিলিন্ড্রনের মধ্যে কি বুঝলাম, সিলিন্ড্রনকে ঘিরে রাখে কি বলতো, গ্যাস্ট্রোডান্টিন। সিলিন্ড্রনকে কে ঘিরে রাখে, গ্যাস্ট্রোডান্টিন। সিলিন্ড্রনটা কিন্তু আমাদের কোথায় থাকে, কোষিকাতেও থাকে, তবে সেখানে পরিপাকীয় কাজ হয় না ওইভাবে, ঠিক আছে। এবং আমাদের বুঝলাম এখানে আমাদের যে পরিপাকটা হয়, এটা পরিপাকটা দুই টাইপের, একটা হলো অন্তঃকোষীয় পরিপাক, একটা হলো বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক অর্থাৎ খাদ্যবস্তু যখন আমাদের সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে, তখন ওই ফ্লাজিলীয় কোষের ফ্লাজেলার মাধ্যমে কি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ছোট হবে। দেন আমাদের যে ওই যে গ্রন্থি কোষ থেকে এনজাইম খরিত হবে, ওই খরিত এনজাইমের মাধ্যমে পরিপাক হবে, ঠিক আছে। এটা হলো বহিঃপরিপাক। তারপরে কিছু পরিবার কি করবে, এটা পানি পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে টড়িয়ে পড়তেছে, এইগুলা কি করবে, যে ক্ষণপতি কোষের মাধ্যমে গৃহীত হবে, কোষের ভেতরে গিয়ে পরিপাক হবে। দেন তারপরে বদ্ধপদার্থগুলো কি করবে, আবার আমাদের সিলিন্ড্রনে বের করে দিবে, এবং সিলিন্ড্রন থেকে আবার পানি প্রবাহের মাধ্যমে আবার মুখছিদ্রের মাধ্যমে বাইরে বের করে দিবে। সহজ না কঠিন? সহজ না? তো যে ক্লাসে পড়া কি বুঝতে পারবা, বাসায় যেয়ে 10 মিনিট দেখবা বা 20 মিনিট দেখবা, কিন্তু দেখো না, পরে দেখবা যে কঠিন মনে হবে। এখন পড়ে যাচ্ছ, বাসায় গিয়ে একটু দেখা হয়ে গেছে, আজকে আসার সময় দেখে আসছি, এটা করা যাবে না তো, আজকে রাত্রে গিয়ে দেখবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। মুখস্থ করে রাখবা, তখন পরে মুখস্থ করতে লাগে যদি 1 ঘন্টা, এখন লাগবে হলো আধা ঘন্টা, সো গিয়ে মুখস্থ করে রেখে দিবা, ঠিক। রেগুলার পর কঠিন মনে হবে না, জমা রাখলেই কঠিন ছিল। সিলম করে আসবে দেখো, সিলম ও সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য, সিলন ও সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য বলতে পারবা তুমি? তুমি ক্লাস করছো না? সিলম তো আমাদের যোগ, তো সিলম আর সিলেন্ট্রন তো এক জিনিস না, তাই না? আমরা জানি সিলোমিক প্রাণী কোনগুলো কোথা থেকে শুরু হয়, সিলম প্লান্টি হেলমিনথেস থেকে। নেমাটোডা হলো কি, সিউডোসিলোমেট, তারপরে অ্যানিলিডা থেকে শুরু হবে, অ্যানিলিডা থেকে হলো সিলোমেট, আর নেমাটোডা হলো কি, সিউডোসিলোমেট, আর প্লান্টি হেলমিনথেস তো অ্যাসিলোমেট। নেমাটোডা তাহলে এটা কি হবে, নিডারিয়া কি হবে, এটাও অ্যাসিলোমেট, অবশ্যই অ্যাসিলোমেট। নিডারিয়াতে অ্যাথিলোমেট, হ্যাঁ অ্যাসিলোমেট না, নিডারিয়া প্লান্টি হেলমিনথেস এগুলো অ্যাসিলোমেট, তাই না? পরে হলো আমাদের নেমাটোড হলো সিউডোসিলোমেট, আর বাকিগুলো হলো সিলোমেট। তাহলে এটা সিউডোসিলোমেট, তার মানে এখানে সিলম থাকবে না। তো পার্থক্যগুলো আমরা বুঝবো। তা সিলোম আর এটা হলো কি, সিলেন্ট্রন। সিলোম তাহলে কাকে বলা হয়, ত্রিস্তরী প্রাণী দেহের দেহপ্রাচীরের ভেতরের দিকে পৌষ্টিক নালীর বাইরের দিকে মধ্যবর্তী ফাঁকা স্থান। আমি সন্তর করে বলছি, গরু কাটছো, গরুর ভেতরে পেট থাকে না, ভুঁড়ি থাকে না, যে ভুঁড়ির দেখো ভেতরে সাদা একটা লেয়ার পাতলা পর্দা থাকে না, ভেতরে রক্ত থাকে কি সাদা না, ভেতরে একটা সুন্দর একটা ক্যাভিটি আছে, গব্বর আছে, ওর মধ্যে ভুঁড়ি টুড়ি ছিল, তাই না? হ্যাঁ না, ঢোল বানায় ওটা দিয়ে না, ঢোল বানায় কোনটা দিয়ে, ওটা দিয়ে বানায় ব্লাডার দিয়ে বানায় না, ঢোল ব্লাডার দিয়ে বানায়। মানে আমাদের পেট দিয়ে কাটি আমরা, এই যে পেট দেখি, পেটের ভেতরে যদি কাটি, ভেতরে কিন্তু রক্ত নাই, রক্ত আছে, সুন্দর একটা কি ড্রামের মতো একটা কি থলি, হ্যাঁ সাদা আছে, ওর ভেতরে কি থাকে, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, মানে ভুঁড়ি থাকে আর কি, বলি না গ্রাম সে ভুঁড়ি, বৃহদন্ত প্রদান থাকে, পাকস্থলী থাকে, লিভার থাকে, ঠিক আছে, কিডনি থাকে, এইগুলা ভেতরে থাকে। তো এই যে ভাই একটা যে স্যাক গব্বর, এটা হলো সিলোমিক গব্বর। এটা কি বলতো, সিলোমিক গব্বর। আর এদের মধ্যে যেটা আছে এটা কি বলতো, সিলেন্ট্রন। দেখো সিলেন্ট্রন, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু দেখো এর মধ্যে কিন্তু পরিপাক হচ্ছে গব্বর, আর ওর মধ্যে কি গব্বরের মধ্যে পরিপাক হচ্ছে, ওটা কিন্তু কোলস না, ওর ভেতরে কিছু অঙ্গতন্ত্র আছে, ওর ভেতরে হচ্ছে। এর ভেতরে কোনো তরল আছে, আছে পেট্রোল, কিছু ফ্লুইড আছে, কিছু ফ্লুইড আছে, তরল আছে, বাট এটার মধ্যে কোনো রক্ত আছে, রক্ত কিছু নাই। এই ফ্লুইডটা কি করে, যাতে ঘর্ষণ না হয়, একটা অঙ্গের সাথে আরেকটা অংশ ধারণ করে রাখে, যাতে ঘর্ষণ না হয়, প্রিভেন্ট করে, ঠিক আছে। অর্থাৎ একটা পাত্রের মধ্যে আমরা অনেক কিছু জিনিস রাখতেছি, একটার সাথে একটা ঘর্ষণ লেগে গিয়ে ক্ষতি হতে পারে, এজন্য ওর ভেতরে কিছু আঠালো জিনিস বা পিছিল জাতীয় জিনিসপত্র রেখে দিয়েছি আমরা, ভিডিও এরকম, বুঝতে পারছো? তো এটা হলো আমাদের কি বলতো, সিলোমিক গব্বর। আমাদের পেটের ভেতরে যেটা আছে, গরুর যেটা আছে, এটা হলো সিলোমিক গব্বর। ওকে, এটা কি সিলিন্ড্রন কি, দ্বিস্তরী প্রাণীদের দেহের মধ্যখানে অবস্থিত প্রশস্ত ফাঁকা স্থান। আর এটা আমাদের কি বলতো, পৌষ্টিক নালীর বাইরে, অর্থাৎ পরিপাকতন্ত্র চারপাশে ঘিরে রাখে না, এজন্য পৌষ্টিক নালীর বাইরে যে গব্বরটা আছে সেটা হলো আমাদের সিলোমিক গব্বর।
আবরণে কি বলতো, এটা আবরণে আমরা দেখি না সাদা একটা লেয়ার থাকে না ভেতরে, এটা ভেতরে এবং বাইরের দিকে মেসোডার্মাল উদ্ভূত। কোথা থেকে? মেসোডার্ম মানে কি বোঝো? মধ্যস্থ। এই মেসোডার্মার মধ্যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। কি পর্দা দ্বারা? পেরিটোনিয়াম পর্দা। ঠিক আছে, ওকে। এটা সব দিক থেকে গ্যাস্ট্রোডার্মিস দ্বারা কি থাকে? আবৃত থাকে। উৎপত্তি কি বলতো, এটা মেসোডার্মাল জাত, তাই না? দেখলো তো মেসোডার্ম থেকে। এটা সিলোমিক পাউস থেকে উদ্ভূত। পাউস একটা ওই যে এগুলো ছোটো ক্লাসে তো বুঝতে পারবো না, পাউসটা বড় ক্লাসের মানে মেডিকেলের টার্ম হিসাবে। যাই হোক, সিলোমিক পাউস থেকে মনে করো যে এটা সিলোম একটা নির্দিষ্ট একটা জায়গাতে উদ্ভূত হয় আর কি। এগুলো হলো ভ্রূণীয়, অত কিছু দরকার নেই। মেন কথা হলো এটা কি ডার্ম বলতো? মেসোডার্ম জাত আর কি। এটি কি বলতো? এন্ডোডার্ম জাত এবং আর্কেন্ড্রম থেকে উদ্ভূত হয়ে থাকে। আমরা জানি তো এন্ডোডার্ম আমরা গ্যাস্ট্রোডার্মিস থেকে তৈরি হয়। সিলেমিক পাউচটা কইবে তুমি? সিলোমটি এই যে সিলোমিক পাউস, ঠিক আছে? পাউস মানে কি বোঝো? পাউস বোঝো না? ওই থলি তো। থলি তো, হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে সিলোমটা তৈরি হয় এরকম জিনিস। পাউসটা অনেক কিছু পড়া আছে, এগুলো বড় ক্লাসে, এগুলো তোমাদের জন্য না। অন্তস্থ অঙ্গাদি, ভিতরে কি কি অঙ্গ আছে দেখো। এতে বিভিন্ন ধরনের অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, কি বলছে, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস, বৃক্ক ইত্যাদি অবস্থান করে। এতে কোনো অঙ্গ অবস্থান করে না, ঠিক আছে? তারপর ধারণকৃত পদার্থ যদি বলি, এটি কি বলতো? তরলে ফুল, একটা সিলোমিক তরলে পূর্ণ থাকে। এটা কি করে বলতো? পানি, বজ্র, জল, পানি, খাদ্য, এইগুলা কিন্তু পূর্ণ থাকে। এই সিলোমের ভিতর হৃৎপিণ্ড থাকে। শোনো আমি বলি, মেরে পুরো যেটা সিলোমটা আছে এটা দুইটা ভাগে ভাগ হয়। সিলোমিক গহ্বর একটা আছে, এখানে একটা ডায়াফ্রাম বা মধ্যস্থতার কি হয়? ভাগ হয়। উপরে একটা অংশ, যদি আমরা মেডিয়াস্টাম বলি, এখানে মাঝে একটা জায়গা আছে, দেখ ওটা অন্য বিষয়। তো এই যে এখানে এই উপরেরটা হলে কি বলতো? বক্ষ গহ্বর, এটা হলো উদর। কিন্তু দুইটা এফ অ্যাকচুয়ালি কি দ্বারা কি বলতো? পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? ওকে, কাজ কি? শুধু দেহ গহ্বরের কাজ করে, অর্থাৎ গহ্বর যার মধ্যে বিভিন্ন কিছু কন্টেন্ট করে, বিভিন্ন ধরনের অঙ্গ। এটা কি দেহ গহ্বর ও পরিপাকের কাজে করে থাকে আর কি। এটা পড়লাম। তারপর এখানে কি বলছে? এই যে যেগুলা কোষে বললাম, এগুলা কাজ অবস্থান সব বলছে, এগুলো তো পড়াবো না এখন, তাহলে ওগুলো পড়ে আসছো, এগুলো একটা রিডিং দিবা। তারপর এগুলো পুষ্টিকোষ, এগুলো ভেতরে কোষগুলো কি কি আছে এগুলো একটু পড়বা। ওগুলো পড়লে এখানে, ওগুলো পড়ে এখানে পড়লে তাহলে মনে হবে বোঝা যাবে। আর বলবো না আজকে তাহলে না পড়ি। আর দুইটা লেসন কালকে কি?